আমরা ফরাসি বিপ্লবের আরও বেশ কয়েকটি ছোট ছোট গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমার মনে হয়েছে যে আমি যে 3টে গত ক্লাস দিয়েছি সেই ক্লাসে সেগুলো ঠিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। তার মধ্যে হলো স্যাকুলাত, জ্যাকোবিন ক্লাব ও টিপু সুলতান, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা, ফরাসি বিপ্লব ও নারী, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। এই বিষয়গুলো নিয়ে ফরাসি বিপ্লবের এই ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে যারা ক্লাসগুলো দেখছেন তারা একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, না হলে আমরা ঠিক বুঝতে পারছি না যে ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে কিনা। এতে আমাদের একটু বুঝতে সুবিধা হবে এবং আমাদের জন্য হেল্পফুল হবে। আমরা কি কি আলোচনা করব? স্যাকুলাত, জ্যাকোবিন ক্লাব, মানুষ ও নাগরিকের অধিকার, ফরাসি বিপ্লব ও নারী, সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ এবং পরীক্ষার 9ম শ্রেণীর পরীক্ষার জন্য এবং যারা এসএলএসটি ইন্টারভিউ দেবেন বা 3rd এসএলএসটি হবে তাদের জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন আমরা রেখেছি। এরপর আসি স্যাকুলাত কারা। ফরাসি শব্দ সা কুলোট এর অর্থ যাদের হাঁটু পর্যন্ত অভিজাত পোশাক, কুলোট নেই, মানে হাঁটু পর্যন্ত যে অভিজাত পোশাক সে সময় পরতো অভিজাতরা, তারা সেরকম পোশাক পরতো না যে সমস্ত মানুষজন। কিন্তু অভিধানিক অর্থ কি? যারা অন্তর্বাস বা ব্রিচেস বা কুলোত ছাড়াই ট্রাউজার পরতেন তাদেরকে বলা হচ্ছে সাকুলাত। প্যারিসের দরিদ্র শ্রমিকরা এর মধ্যে ছিলেন, কারিগর, ছোট দোকানদার, মুচি, মেথর, মালি, বাগান যারা পরিষ্কার করে তারা, এবং বিভিন্ন শ্রেণীর ছোট ছোট মানুষেরা, মজুরি যারা দিনমজুর খাটতো, ব্যবসা বাণিজ্য করতো, মানে ছোট দোকানদার আর কি, তারা, এদের সামান্য অক্ষর পরিচয় ছিল বটে, তবুও লেখাপড়ার ধার ধরতো না তারা। একটু মানে তারা নিরক্ষর নয়, কিন্তু তারা এডুকেটেড নয়। অভিজাতদের মতো হাঁটু বন্ধনী প্যান্টের বদলে সাধারণত লম্বা প্যান্ট বা ট্রাউজার পরতো। সেই সময় ফ্রান্সের কি হতো না, হাঁটু বন্ধনী প্যান্ট পরতো। দেখবে যে এখানেও ইংরেজরা যেমন এসেছিল, একটা হাঁটুর কাছে একটা বন্ধনী মতো থাকতো, অনেকটা ওই কার মতো দেখতে বলবো, এখনকার ওই যেমন জিন্স প্যান্টগুলো হয়, ওই যেগুলো নিচে একটু বাঁধা মতো থাকে, সেরকম প্যান্ট অভিজাতরা সে সময় পরতো। কিন্তু এরা একটা লম্বা ট্রাউজার প্যান্ট পরতো, নর্মাল যখন আমরা এখন যে ট্রাউজারগুলো পরি সেরকম, মানে হাঁটুর কাছে কোনো টাইট কিছু থাকতো না। এরা শহরের বস্তি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত। যখন এদের হাতে কাজ থাকতো না, অনেকেই ভিক্ষা করে জীবনযাপন করত। বিপ্লবের সবচেয়ে উগ্র এবং সক্রিয় অংশ ছিল এরা। রাস্তায় আন্দোলন করেছে, মিছিল, দুর্গ আক্রমণ, বাস্তিল দুর্গে আক্রমণে তাদের অংশগ্রহণ ছিল। তারা সবসময় সামনের সারিতেই থাকতো। মানে এরা তো সবসময় রুটির জন্য, বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে না, এদের হারানোর কিছু ভয় ছিল না। তো তাদেরকেই আমরা বলছি কি সাকুলাত, যারা নিচু শ্রেণী, যারা অক্ষর জ্ঞান থাকলেও এডুকেটেড নয়, যারা দিন আনে দিন খায়, সে সমস্ত শ্রেণীকে আমরা কি বলছি? সাকুলাত। লাল ফ্রিজিয়ান ক্যাপ, এক ধরনের লাল ধরনের টুপি, যেটা একটা সে সময় প্রতীক মানা হতো স্বাধীনতা, সেই টুপি ছিল তাদের প্রতীক। জ্যাকোবিন ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এদের। জ্যাকোবিন ক্লাবরা এদেরকে প্রথম থেকে সাপোর্ট করে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে সন্ত্রাসের রাজত্বকালে কিভাবে এদেরকে মেরে ফেলেছিল রবস্পিয়ার, এবং সন্ত্রাস রাজত্বকালে রবস্পিয়ারকে সমর্থন যোগায়। সন্ত্রাসের রাজত্বকালে তো প্রথম দিকে এরা রবস্পিয়ারকে সমর্থন করছিল যে হ্যাঁ তোমাকে সাপোর্ট করি, তুমি চালাও, রাজা ষোড়শ-লুইয়ের মৃত্যুর পরে। কিন্তু এমনভাবে উগ্রতা জন্মেছিল রবস্পিয়ারের মধ্যে যে তারা স্যাকুলাতদেরকেও মৃত্যুদণ্ড দিতে তারা পিছুপা হয়নি। তাহলে এখানে আমরা কি মনে রাখবো? যে স্যাকুলাত শহুরে দরিদ্র শ্রমজীবী মানুষ, তাদের প্রতীক ছিল লাল ফ্রিজিয়ান ক্যাপ। তাদের জ্যাকোবিনদের সঙ্গে একটা যোগসূত্র ছিল এবং তারা বাস্তিল দুর্গ আক্রমণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রুটির দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারবার রাস্তায় নেমেছিল এরা। 1789 সালের অক্টোবরে ভার্সাই অভিযান, যখন
ওমেন্স মার্চ টু ভার্সাইল, মার্চের দিকে যখন ওমেন্সরা যখন মার্চ করছিল ভার্সাইল অভিযানে রাজপ্রাসাদের দিকে, তখন সেকুলার নারী পুরুষ উভয়েই সেখানে অংশ নেয়, যার ফলে রাজপরিবার প্যারিসে ফিরে যেতে বাধ্য হয়। রাজতন্ত্রের পতন এবং পরবর্তীকালে রাজা ষোড়শীর বিচারে তাদের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছিল যে রাজা ষোড়শীর বিচার চাই। তাদের প্রধান দাবি ছিল মূল্য নিয়ন্ত্রণ, খাদ্যের সুষম বন্টন এবং প্রত্যক্ষ গণতান্ত্রিক অংশগ্রহণ। ন্যাশনাল কনভেনশনে জ্যাকোবিনদের ক্ষমতা দখলে সেকুলারদের আস্থার শক্তি সিদ্ধান্তকারী ভূমিকা পালন করেছিল। তারা সবসময় ভাবতো যে যদি জ্যাকোবিনকে সাপোর্ট করা হয় তাহলে হয়তো তাদের উন্নতি ঘটবে, তাদের যে অবস্থা তার হয়তো কিছু পরিণতি হবে। এরপর আসি জ্যাকোবিন ক্লাব। 1789 সালে প্যারিসে প্রতিষ্ঠিত রাজনৈতিক ক্লাব। নাম এসেছে কোথা থেকে জ্যাকোবিন ক্লাবে? না, সেন্ট জ্যাকব মঠ ছিল, মঠ যেগুলোতে হয় ছিল, তার সেই মঠটির নাম কি ছিল? না, সেন্ট জ্যাকব। সেখান থেকে এই জ্যাকোবিন তার সদস্যরা সেখানে গিয়ে একটা মিটিং করতেন, ক্লাব মতো ধীরে ধীরে তৈরি হয় এবং তার এই জ্যাকব থেকে জ্যাকোবিন নামটি আসে। এদের সদস্য কারা ছিলেন? রবস্পিয়ার, দাঁতো, জা পল মারা এবং লুই দা সান্ত জুস্ত এরা ছিলেন উল্লেখযোগ্য সদস্য। প্রথমে মধ্যবিত্ত ও শিক্ষিত শ্রেণীর মধ্যে জনপ্রিয় হলেও পরে সেকুলারদের সমর্থনে ক্রমে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আমরা আগে বললাম যে সেকুলাররা সবসময় জ্যাকোবিন ক্লাবকে কিন্তু সমর্থন করেছিল। সাম্য, প্রজাতন্ত্র ও কেন্দ্রীভূত ক্ষমতার পক্ষে ছিল এবং 1793 থেকে 94 সালে সন্ত্রাসের রাজত্ব পরিচালনা করেছিল কে? এই জ্যাকোবিন ক্লাব। মেনলি জ্যাকোবিন ক্লাবের সদস্য রবস্পিয়ারের দ্বারাই কিন্তু সন্ত্রাসের রাজত্বকাল পরিচালিত হয়েছিল, যেটা অলরেডি আমাদের আগে আলোচনা হয়েছে এই চ্যানেলে। ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন শহরে অসংখ্য শাখা ক্লাব গড়ে ওঠে, যা বৈপ্লবিক চিন্তাধারা ছড়িয়ে দিতে সাহায্য করে। এরপর আমরা দেখব মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা। 26শে আগস্ট 1789 ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় সভা কিন্তু গৃহীত হয়। রুশো, মন্টেস্কুর মতো যে সমস্ত দার্শনিক ছিল তাদের যে চিন্তাধারা এবং আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র 1776 দ্বারা এটি প্রভাবিত হয়েছিল। ফ্রান্সের মানুষজন ভাবলেন যে আমাদেরও কিন্তু এবার কী লাগবে? অধিকার লাগবে, নাগরিক অধিকার লাগবে। প্রথম ধারায় ঘোষিত হয় মানুষ জন্মগতভাবে স্বাধীন ও সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। স্বাভাবিক, মানুষ যখন জন্মায় তখন তো সবাই স্বাধীন না, সবাই সমান। তাহলে কেন পরে বিভাজন হবে যে কে অভিজাত, কে যাজক শ্রেণী, কে থার্ড স্টেট, কেন হবে? তাই না? তাই এই অধিকার তারা কিন্তু ঘোষণা করে যে আমাদের এই অধিকার চাই যে মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সমান অধিকার প্রাপ্ত তারা। স্বাধীনতা, সম্পত্তি, নিরাপত্তা ও অত্যাচারের প্রতিরোধ এই চারটিকে স্বাভাবিক ও অবিচ্ছেদ্য অধিকার বলে ঘোষণা করে। যে মানুষের স্বাধীনতা আছে, সম্পত্তির অধিকার আছে, মানুষকে নিরাপত্তা দিতে হবে, যেটা বেশিরভাগ দেশেই নেই, সেই সময় ছিল না, এবং অত্যাচারের প্রতিরোধ, কেউ যদি অত্যাচার করে তার প্রতিরোধও করতে হবে, এটাও কিন্তু এক ধরনের অধিকার। সার্বভৌমের প্রকৃত উৎস জাতি জনগণ বলে ঘোষিত হয়। রাজার ঐশ্বরিক অধিকারের ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয় যে জনগণই সব, জনগণ না থাকলে কিন্তু রাজা নেই। এতদিন যে ষোড়শ লুই বা আরও যে বুর্জ ডাইনেস্টি যাদের রাজারা ছিলেন, তার বুর্ব বংশের তারা সবসময় বা যাজক শ্রেণীরা তারা কি একটা ছড়িয়েছিল যে আমরা ঈশ্বরের প্রতিনিধি, আমাদেরকে ঈশ্বর এগুলো করতে বলেন তাই আমরা করি। এই যে একটা ধারণা, এই যে একটা কুসংস্কার ছড়ানো হয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করলো সেখানকার মানুষজন, ফ্রান্সের মানুষজন তখন, যে রাজার কিন্তু কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই, রাজা আমাদের মতনই সাধারণ একটা মানুষ, আমরা ওকে রাজা বানিয়েছি। তাই সার্বভৌমত্বের মেন উৎস কি? জনগণ, যেটা প্রত্যেকটা দেশেই থাকা উচিত। অধিকার ঘোষণার তাৎপর্য ও সীমাবদ্ধতা। আইনের চোখে সকলের সমান, জন্ম বা মর্যাদার ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ, যে কোনো জন্মগতভাবে বা মর্যাদার ভিত্তিতে বৈষম্য থাকবে না।
মত প্রকাশ, ধর্মচারণ ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হয়। কর ধার্য ও আইন প্রণয়নে জনগণের প্রতিনিধিত্বের অধিকার প্রতিষ্ঠিত হয়। 1791 সালে ফরাসি সংবিধানের মুখবন্ধ হিসেবে যুক্ত হয়। আধুনিক গণতন্ত্র ও বিশ্ব মানবাধিকার সনদের ভিত্তি রচনা করে। কি বলা হলো প্রথমেই, যে সকলেই কিন্তু সমান আইনের চোখে। প্রত্যেকের মানুষের বাক স্বাধীনতা থাকবে, ধর্মচারণের স্বাধীনতা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। কর নির্ধারণ, কে কত ট্যাক্স দেবে সেই কর নির্ধারণেরও কিন্তু অধিকার সাধারণ মানুষকে দিতে হবে, যেটা ফ্রান্সে ছিল না। ফ্রান্সের মানুষজনের শুধু থার্ড স্টেটের মানুষজন সেখানে ট্যাক্স পে করতো, বাকিরা কিন্তু ট্যাক্স পে করতো না। তাই কর নির্ধারণেরও কিন্তু একটি অধিকার প্রতিষ্ঠিত করা হলো এবং 1791-এ একটি সংবিধান কিন্তু যুক্ত হলো ফ্রান্সে। যে সংবিধানের যে মূল কথা সেটা আধুনিক গণতন্ত্র এবং বিশ্ব মানবাধিকার সনদের ভিত্তি রচনা করে। কি সীমাবদ্ধতা ছিল এখানে? নারীদের প্রকৃত নাগরিক অধিকার থেকে বাদ রাখা হয়। এখানে এত যে অধিকারের কথা বলা হচ্ছে, যে আইনের চোখে সকলেই সমান, সবার মর্যাদার অধিকার আছে, কিন্তু এখানে নারীদেরকেই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। ঔপনিবেশিক কৃতদাস প্রথা অবিলম্বে বিলুপ্ত হয়নি। কৃতদাস প্রথা কিন্তু তখনও চলছিল ফ্রান্সে। তাই কৃতদাসদেরও কোনো কিন্তু সম্মান দেওয়া হয়নি বা অধিকারের কথা এখানে বলা হয়নি। ভোটাধিকার সম্পত্তির শর্তে সীমাবদ্ধ ছিল, আর যার যত সম্পত্তি সেই সেরকমভাবে ভোট দিতে পারবে। বাকিদের কিন্তু ভোটাধিকারে, যাদের সম্পত্তি বা ভূমি নেই তাদের কিন্তু ভোটাধিকারের অধিকার সেখানে ছিল না। ফরাসি বিপ্লব ও নারী। অক্টোবর মাসে 1789 রুটির অভাবে ক্ষুব্ধ প্যারিসের হাজার হাজার নারী ভার্সাই প্রাসাদ পর্যন্ত মিছিল করে রাজাকে প্যারিসে ফিরিয়ে আনতে বাধ্য করে। আগেই বললাম যে ওমেন্স মার্চ টু ভার্সাইলসে স্যাকুলেরদেরও ভূমিকা ছিল। সেই মার্চে তারা কিন্তু রুটির অভাব, এত খেতে পারছিল না ফ্রান্সের মানুষজন, এত অভাব ছিল সেই সময় যে একটা ব্রেড কিনতে গেলেও তাদেরকে বস্তা বস্তা করে টাকা নিয়ে যেতে হতো। তাই তারা মার্চ করে ভার্সাই প্রাসাদের দিকে। নারীরা রাজনৈতিক ক্লাব গঠন করেন, যেমন সোসাইটি অফ রিভলিউশনারি রিপাবলিকান উইমেন্স 1793-তে। সংবাদপত্র ও পুস্তিকা রচনা করে এবং রাস্তার আন্দোলনে অংশ নিয়ে বিপ্লবী চেতনা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারীরা সংবাদপত্র পুস্তিকাও রচনা করে। স্যাকুলার আন্দোলনেও নারীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বাজারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারাই প্রথম রাস্তায় নেমেছিলেন। এরপর আরেকজনের আমরা আন্দোলনের পরিচয় এখানে দেখব, অলিম্পো দ্য গুজ ও নারী আন্দোলনের পরিণতি। অলিম্পো দ্য গুজ তিনি 1791-এ একটা রচনা লিখেছিলেন, কি না, নারী ও নারী নাগরিকের অধিকার ঘোষণা। সেখানে পুরুষের সমান অধিকারের দাবি করেন তিনি। তার যুক্তি ছিল, নারীর যদি ফাঁসির মঞ্চে ওঠার অধিকার থাকে তবে বক্তৃতা মঞ্চেও ওঠার অধিকার থাকা উচিত। একদমই ঠিক। নারীকে তোমরা সন্ত্রাসের রাজত্বকাল যখন চলেছিল তখন কি নারীদেরকে একজনকেও কি গিলোটিনে হত্যা করা হয়নি, বা নারীরা কোনো দোষ করলে কি তাকে শাস্তি দেওয়া হয় না? তাহলে বক্তৃতা মঞ্চে, অধিকার মঞ্চে কেন নারীদেরকে বঞ্চিত করা হবে? 1793 সালে ন্যাশনাল কনভেনশন নারীদের রাজনৈতিক ক্লাব নিষিদ্ধ করে দেয়। অলিম্পো দ্য গুজকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানুষ যেখানেই কথা বলবে, মানে সাপোর্ট করবে কোনো জিনিসকে, ভালো জিনিসকে, সেখানেই কিন্তু তাকে দমিয়ে দেওয়া হয়। আজও চলে আসে এটা, যে অধিকারের লড়াই তুমি লড়তে পারবে না, বাকি অন্য কিছু করে নাও, নিজের অধিকার চাইবে না। বিপ্লব নারীদের সমান নাগরিক ও ভোটাধিকার দেয়নি। ফ্রান্সের নারীর ভোটাধিকার অর্জিত হতে আরও দীর্ঘ সময় লাগে। দীর্ঘ সময়টা কত সময় দেখো, 1944, কোথায় 1793, কোথায় 1944। ততদিন পর্যন্ত নারীরা কিন্তু অধিকার থেকে, তাদের যে অধিকার সেখান থেকে কিন্তু বঞ্চিত হয়। এতটাই নারীদেরকে পিছিয়ে রেখেছিল সমাজ, এবং এখন নারীরা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা রাখে, এতটা পিছিয়ে রাখার পরেও। ফ্রান্সের এই ইতিহাস থেকেও আমাদের অনেক কিছু কিন্তু
প্র্যাকটিক্যাল জীবনেও শেখা উচিত। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা মূল আদর্শ। ফরাসি বিপ্লবের এই তিনটে আদর্শ 1793 সালের পর ধীরে ধীরে বিপ্লবের সরকারি স্লোগানে পরিণত হয় এবং আজও ফ্রান্সের জাতীয় নীতিবাক্য। প্রতিটি আদর্শ পুরনো সামন্ততান্ত্রিক ও রাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটি নির্দিষ্ট দাবিকে তুলে ধরে: ব্যক্তি স্বাধীনতা, আইনি সাম্য এবং জাতীয় ঐক্য। পরবর্তী দুটো স্লাইডে প্রতি আদর্শ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখানে স্বাধীনতা কি? বাক স্বাধীনতা, ধর্ম, নিজের ধর্ম পালন করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং সম্পত্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত সম্পত্তির অধিকার সবার আছে। 4 আগস্ট 1789 4 আগস্ট সামন্ততান্ত্রিক অধিকার বিলোপ এই আদর্শের প্রথম বাস্তব প্রয়োগ। ব্যক্তি স্বাধীনতা অন্য কারো ক্ষতি না করা পর্যন্ত সীমাবদ্ধ। এখানে কি বলা হচ্ছে যে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ না সেই ব্যক্তি স্বাধীনতা অন্য কাউকে ক্ষতি করছে। যেমন ধরো, আমার এরকম ব্যক্তি স্বাধীনতা থাকবে না যে আমি কাউকে চড় মেরে দিলাম, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমার তো চড় মারার অধিকার আছে না। আমি কারো জিনিস চুরি করে নিলাম, কাউকে হার্ট করলাম, কারো ক্ষতি করলাম, এই ক্ষতি না করা পর্যন্ত সবার ব্যক্তি স্বাধীনতা আছে। তুমি নিজের চরকায় তেল দাও, অন্য চরকায় নয়, ততক্ষণ তাদের ব্যক্তি স্বাধীনতা থাকবে। আইনের সামনে সকল নাগরিকের সমান অধিকার, একে বলা হচ্ছে কি সাম্যতা। জন্মগত মর্যাদা বা বিশেষ সুযোগের ভিত্তিতে বৈষম্য দূরীকরণ। যাজক, অভিজাত ও সাধারণ মানুষ সামন্ততান্ত্রিক 3 স্টেটের ব্যবস্থার অবসান হয়। যদি সাম্যতায় আনতে হয় সাম্যতা মানে কি? সমান অধিকার। তাহলে যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ বলে কোনো ডিভিশন তো থাকবে না, সকলে সমান হবে। কিছুদিন আগে নিউজ পেপারে দেখলাম কোনো একটি গ্রাম, মনে হয় সাউথের কেরালার, সেখানে একটি গ্রামে সমস্ত ধরনের কাস্ট সিস্টেমকে তুলে দেওয়া হয়েছে। জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কিছু থাকবে না, মানে কোনো কাস্টের পরিচয় থাকবে না, নাম শুধু নাম থাকবে, সেখানে কোনো নামের সঙ্গে টাইটেল থাকবে না। আমার মনে হয় এটা খুব একটা বেস্ট ডিসিশন নেওয়া হয়েছে। সরকারি চাকরি, কর প্রদান ও বিচারে অভিন্ন নিয়ম প্রয়োগের দাবি। বাস্তবে নারী, ক্রীতদাস ও দরিদ্র শ্রেণীর জন্য সাম্য সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত কিন্তু হয়নি। নারীরা ভোটাধিকারই পায়নি, তাহলে এই যে সাম্য, তাহলে কোথায় সাম্য, তাই না? কৃতদাসদেরও কোনো সেরকম, তখনও কৃতদাস প্রথা চলছিল, তারা তো সাম্যতা আসেনি বাস্তবে, কিন্তু খাতায় কলমে সাম্যতার কথা কিন্তু আনা হয়। এরপরে আসি মৈত্রী। জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধের ধারণা সব নাগরিক এক জাতির সদস্য হিসাবে পরস্পরের প্রতি সহানুভূতিশীল ও সহযোগী হবে। স্টেট, শ্রেণী বা অঞ্চল ভিত্তিক বিভাজন অতিক্রম করে একটি অভিন্ন ফরাসি জাতি গঠনের প্রয়াস এতে নিহিত। জাতীয় সঙ্গীত লা মার্সেইজ এবং ত্রিবর্ণ পতাকা এই ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায়। সে সময় ফ্রান্সের জাতীয় সঙ্গীত কী ছিল? না, লা মার্সেইজ। এটি মৈত্রী বা ভ্রাতৃত্ব, মৈত্রী মানে কি? ভ্রাতৃত্বের একটি পরিচয়, সবাই সমান, কোনো বিভাজন থাকবে না, সাম্যতারই একটা, মানে ভাই, আমরা সবাই ভাই, আমরা একই বৃন্তে দুটি কুসুম। আধুনিক জাতীয়তাবাদ ও নাগরিক সংহতির ধারণার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করে, যা পরবর্তীকালে বিশ্বের বহু জাতি রাষ্ট্র গঠনে প্রভাব ফেলে। এই যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এটা শুধু ফ্রান্সের যে নীতি ছিল তা না, আমাদের প্রত্যেকটা দেশেরই কিন্তু দেখবে যে কনস্টিটিউশনের মেন রুলসই কিন্তু এটা, মেন ভিত্তি এটা। স্বাধীনতা ব্যক্তিকে মুক্তি দেয়, সাম্য সকলকে সমান মর্যাদা দেয়, আর মৈত্রী গোটা জাতিকে এক সূত্রে বাঁধে। তিনটি একত্রে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি রচনা করে। সম্ভাব্য প্রশ্ন কি? স্যাকুলেত কারা? আলোচনা করে নিয়েছি অলরেডি। জ্যাকোবিন ক্লাবের 2 জন উল্লেখযোগ্য সদস্যের নাম কমেন্টে জানাবে, কতটা মনে আছে দেখব। টিপু সুলতান কেন নিজেকে নাগরিক টিপু বলতেন? আচ্ছা, টিপু সুলতানের স্লাইডটা মনে হয় বাদ চলে গেছে আমার, ওটা মনে হয় আলোচনা করাই হয়নি, না? এই যে কেন টিপু সুলতানকে নাগরিক টিপু বলা হয় সেটাকে আমরা একবার দেখে নিই।
ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মহীশূরের শাসক টিপু সুলতান 1797 সালে শ্রীরঙ্গপত্তনমে একটি জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেন। সেই সময় কি হচ্ছিল, ইঙ্গো মহীশূর যুদ্ধ হচ্ছিল ভারতে, ইংরেজদের সঙ্গে মহীশূরদের। টিপু সুলতান কিন্তু জ্যাকোবিন ক্লাবটা প্রতিষ্ঠা করেছিলেন ফরাসিদের সেই সময় সাপোর্ট পাওয়ার জন্য, যে ফ্রান্সে যখন এত বড় বিপ্লব হচ্ছে, দেখি আমাকেও যদি ফরাসিরা একটু সাপোর্ট করে ইংরেজদের বিরুদ্ধে। তাই তিনি নিজেকে নাগরিক টিপু বলে ঘোষণা করলেন এবং বিপ্লবের প্রতীক হিসাবে তিনি স্বাধীনতা বৃক্ষ বা ট্রি অফ লিবার্টি রোপণ করেছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তা পাওয়ার আশায় তিনি বিপ্লবী ফ্রান্সের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে ফরাসি বিপ্লবের প্রভাব শুধু ইউরোপে সীমাবদ্ধ ছিল না, মানে ফ্রান্সের ফরাসি বিপ্লব যে হচ্ছে সেটা শুধু ইউরোপে সীমাবদ্ধ ছিল না, পুরো ইন্ডিয়া অবধি চলে এসেছিল। এবং মানে টিপু সুলতানও সেখানে ফরাসি বিপ্লবকে সাপোর্ট করছিলেন। তার অবশ্য নিজের কিছুটা লাভ মানে দেখে, যদি ফরাসিরা সাপোর্ট করে, ফ্রান্স থেকে যদি সাপোর্ট আসে টিপু সুলতানের কাছে এবং ইংরেজদেরকে যদি পরাজিত করা যায়, সেই তার প্ল্যান ছিল। কিন্তু তবুও ফরাসি বিপ্লবে আদর্শ ভারত অবধি এসেছে, এটাই দেখার বিষয়, লক্ষণীয় এটাই। টিপু সুলতানের নিজের শাসন ব্যবস্থা মূলত রাজতান্ত্রিক ছিল, বিপ্লবী প্রতীক গ্রহণ ছিল মূলত একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ। তিনি তো নিজেই রাজা ছিলেন না, রাজতান্ত্রিক ছিল তার যে আইডেলটা সেটা, কিন্তু তিনি তবুও সাপোর্ট করছিলেন কারণ এখানে নিজের ব্যক্তিগত স্বার্থ তার লুকিয়েছিল। এরপর আমরা দেখব কি মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা কবে গৃহীত হয়। পড়িয়েছি অলিম্পো দ্য গুঞ্জ কে ছিলেন, তার লেখা বইয়ের নাম। ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শের নাম লেখো। এখানে রচনাধর্মী প্রশ্ন আছে যেটা 5 এবং 8 নম্বরের জন্য, চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন আমরা আজকে পুরো ক্লাসটাকে একবার যদি অ্যানালাইজ করি তাহলে আমরা কি দেখলাম, স্যাকুলেট ছিল প্যারিসের শ্রমজীবী শ্রেণী যারা বিপ্লবের রাস্তার শক্তি হিসাবে কাজ করেছিল। জ্যাকোবিন ক্লাবের বিপ্লবী আদর্শ ইউরোপ ছাড়িয়ে ভারতের টিপু সুলতান পর্যন্ত প্রভাব বিস্তার করেছিল। মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা আধুনিক মানবাধিকারের ভিত্তি রচনা করে। নারীরা বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখলেও প্রকৃত সমানাধিকার থেকে বঞ্চিত থেকে যান। স্বাধীনতা, সাম্য ও মৈত্রী, এই 3 আদর্শ আজও গণতান্ত্রিক বিশ্বের পথপ্রদর্শক।